সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত হয়ে গেল জাতিসংঘের ২৯তম জলবায়ু সম্মেলন। নিঃসন্দেহে এটি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার লক্ষ্যে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখতে হলে ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৪৩% কমাতে হবে। এই জলবায়ু সম্মেলনে ধনী দেশগুলোর দীর্ঘ ৩৩ ঘন্টার আলোচনার পর উন্নয়নশীল দেশগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় $৩০ বিলিয়ন সহায়তার অঙ্গীকার করেছে। তবে এ সহায়তা সম্ভাব্য ক্ষতির তুলনায় অপ্রতুল্য বলে মনে করেছেন বিশেষজ্ঞরা। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি সেক্টর। আর এর ফলে বাংলাদেশের মতো কৃষি প্রধান একটি দেশের ক্ষতির পরিমাণ অপরিমেয়। তাই তো বিশ্বের সবচেয়ে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি হিসেবে বাংলাদেশের কথা তুলে ধরেছে রিজওয়ানা। বলেন, সমুদ্র পৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি, অতিরিক্ত তাপমাত্রা, প্রাকৃতিক দুর্যোগ, বন্যা ও ঘূর্ণিঝড়ের দেশের লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকাকে হুমকির মুখে ফেলেছে। এসব প্রভাব দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ওপর অধিকতর প্রভাব ফেলেছে এবং বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু বাংলাদেশের কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব আসলে কতটুকু, আর এ ক্ষতিকর প্রভাব থেকে দেশের কৃষিকে মুক্ত করার উপায় কি, বিষয়টি নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান জিয়া। বাংলাদেশের অর্থনীতি ও জীবন জীবিকা মূলত 4টি খুঁটির ওপর ভর করে দাঁড়িয়ে আছে, যার অন্যতম হচ্ছে কৃষি। জলবায়ু পরিবর্তনের ফলে কৃষিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ছে। বিভিন্ন গবেষণা প্রতিবেদনে পর্যালোচনা করে দেখা যায় 2100 সাল নাগাদ সমুদ্র পৃষ্ঠে সর্বোচ্চ 1 মিটার উঁচু হওয়ার আশঙ্কা রয়েছে, যে কারণে বাংলাদেশের মোট আয়তনের প্রায় 18.3% এলাকা পানিতে নিমজ্জিত হতে পারে। এর পূর্বাভাস সত্য হলে তা দেশের খাদ্য নিরাপত্তাকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলবে। কৃষি ক্ষেত্রটি সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ খাত হিসেবে বিবেচিত হবে, কারণ এর উৎপাদনশীলতা পুরোপুরি নির্ভর করে তাপমাত্রা, বৃষ্টিপাত, সূর্যের কিরণ, রৌদ্রের সময়কাল এবং জলবায়ু সম্পৃক্ত কারণগুলোর উপর। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশে গ্রীষ্মকাল ও শীতকালে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তাপমাত্রার হ্রাস বৃদ্ধির অস্বাভাবিক আচরণও লক্ষ্য করা যাচ্ছে। মূলত ভৌগোলিকভাবে এই দেশের অবস্থান, অতিরিক্ত জনসংখ্যা ও সামাজিক সুরক্ষার পর্যাপ্ততা বাংলাদেশকে আরও ঝুঁকির দিকে ঠেলে দিচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, 2050 সালের মধ্যে শুধু জলবায়ু পরিবর্তনজনিত কারণেই জিডিপির 2% হারাবে বাংলাদেশ। কৃষি তথ্য সার্ভিসের তথ্যানুযায়ী তাপমাত্রা বেড়ে যাওয়ার ফলে ধানের উৎপাদন দিন দিন কমে যাচ্ছে। এর প্রধান কারণ হলো সাধারণত ধান চাষের ক্ষেত্রে 18 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োজন হয়, কিন্তু শীতের সময় তাপমাত্রা 18-র নিচে অনেক নেমে যায় এবং গরমের সময় 35 ডিগ্রির উপরে উঠে যায়। এতে ধানের পরাগায়নের অনেক সময় সমস্যা হয় এবং উৎপাদনে ব্যাহত হয়। তাপমাত্রা বৃদ্ধির ফলে মেরু অঞ্চলে বরফ গলার কারণে সমুদ্র স্তরের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এতে উপকূলীয় অঞ্চলে কৃষি জমির মাটি লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, ফলে ফসল উৎপাদন ক্ষমতা দিন দিন হ্রাস পাচ্ছে। অনেক কৃষি জমি পানিতে তলিয়ে যাচ্ছে। তবে কৃষি ক্ষেত্রকে বাঁচাতে বিশ্বের জলবায়ু পরিবর্তন রোধ করাটা অত্যন্ত জরুরি, আর সেক্ষেত্রে বেশ কিছু কাজ বাস্তবায়নে ফলপ্রসূ উদ্যোগ নিলে জলবায়ু পরিবর্তনের গতির লাগাম টেনে ধরা সম্ভব হবে। জলবায়ু পরিবর্তন রোধে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি রোধে বৃক্ষরোপণের চেয়ে উৎকৃষ্ট পদ্ধতি আর হতে পারে না। জলবায়ু থেকে কার্বন ডাই অক্সাইড দ্রুত করতে গাছের বিকল্প নেই। পরিবেশবাদী ও বিজ্ঞানীদের পক্ষ থেকে বৃক্ষ নিধন বন্ধ করার দাবি পেছনে একটি বড় যুক্তি। জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে তা থেকে অধিক মাত্রায় কার্বন ডাই গ্যাস নির্গত হয়। প্রতিনিয়ত আমরা জীবাশ্ম জ্বালানি হিসেবে তেল, গ্যাস, বিশেষ করে কয়লা ব্যবহার করি। বায়ুমণ্ডলে নিঃসরিত কার্বন ডাই অক্সাইড গ্যাস সূর্য থেকে আগত তাপ আটকে রেখে বায়ুমণ্ডলের তাপমাত্রা বৃদ্ধি করে। তাই তাপমাত্রা বৃদ্ধি রোধে অবশ্যই দেশগুলোকে জীবাশ্ম জ্বালানি ব্যবহার হ্রাস করতে হবে। এদিকে জাতিসংঘের সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মিথেন গ্যাসের নির্গমন হ্রাস করা গেলে বিশ্বের জলবায়ু পরিবর্তনে বহুলাংশে রোধ করা সম্ভব। তেল নিষ্কাশনের সময় প্রাকৃতিক গ্যাস পোড়ানো হয়, যা থেকে ব্যাপক মাত্রায় মিথেন গ্যাস নির্গত হয়। তাই অবশ্যই প্রাকৃতিক গ্যাস পোড়ানোর বিকল্প হিসেবে ভিন্ন পরিবেশ বান্ধব উপায় বের করতে হবে। অন্যদিকে জলবায়ু ও সৌরশক্তির ব্যবহারের ফলে জ্বালানির চাহিদা মেটাতে পারে। 2050 সালের মধ্যে বিশ্ব নেতাদের প্রস্তাবিত নেট জিরো বাস্তবায়নে নবায়নযোগ্য তথা বায়ু ও সৌরশক্তি ব্যবহারের কোনো বিকল্প নেই। দর্শক, আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।